সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ বুধবার। প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো যে দেখুন, এই ঘটনা যারা পাঠান আমাকে, তো এটা একান্তই তাদের ব্যাপার। আমি সে জায়গায় যাইনি, কিছু দেখিনি, জানি না। ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথম ঘটনাটা আপনাদের শোনাই। এই প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছেন শর্মিষ্ঠা সিস্টার। তার এক ক্লোজ ফ্রেন্ড আছেন, বান্ধবী, খুব কাছের বান্ধবী, তার ঘটনা। এই বান্ধবী তাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন, কয়েকদিন আগেই ধরে আমাকে বলছেন যে দাদা আমি ওর সাথে ফোনে কথা বলতে পারিনি, আমাকে কিছুটা বলে ছেড়ে দিয়েছে। তো আমি বাকিটা শুনিনি, শুনে নিয়ে তবে আপনাকে আমি অডিও করে জানাতে পারবো যে কি হয়েছিল। ঘটনাটা একটা মানে নিউ দীঘার পরে একটা হোটেলকে নিয়ে ঘটনা, বুঝতে পেরেছেন? তো এই ভদ্রমহিলা যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, এনার ডাকনামটা আমি বলতে পারি, নিক নেমটা মনোজি। ইনি শর্মিষ্ঠা সিস্টারের বান্ধবী। তো যাই হোক, এনারা করেন কি, হাজব্যান্ড ওয়াইফ আর একটি মেয়ে আছে। মেয়ে খুব বেশি বড় না, ছোট। তা যেহেতু শর্মিষ্ঠা সিস্টার বলছেন যে আমার বাড়িতেও পেট আছে, মানে পোষ্য কুকুর টুকুর হয়তো আছে, বলছে ওদের বাড়িতেও পেট আছে, যার জন্য ওরা যে কোনো জায়গায় যে 10 দিন 15 দিনের ট্যুর বা এগুলোতে ওরা যেতে পারে না। পেট কোথায় অতদিন করে রেখে যাবে? আছে কুকুর রাখার জায়গা বা আছে, অনেকে রাখে, কিন্তু সেসব জায়গায় এরা ভরসা পায় না, তাই কারোর পরে লোকাল কারোর পরে দায়িত্ব দিয়ে যেতে হয় এদের। এরা বেশিরভাগ যাওয়ার মধ্যে ওই দীঘা, উইকেন্ড মানে এদের কাছে দীঘা। এবং এই মনোদি এবং তার হাজবেন্ড এবং তার যে মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, তো এরা যখনই গেছেন দীঘাতে, এরা ওল্ড দীঘাতে ঘর নিতেন, মানে যেতেন না, মানে নিউ দীঘার দিকতে যেতেন না, কারণ নিউ দীঘা সম্বন্ধে এদের ধারণা খুব একটা স্বচ্ছ ছিল না, যে ওখানে ওই পিকনিক পার্টি টাটি যায়, বাস পার্টি যায় বেশি। এটা ঠিকই। তো ওই জন্য এরা যতবার গেছেন, বহুবার দীঘা গেছেন, এখনো যান, কিন্তু ওই ওল্ড দীঘাতে এনারা হোটেল নিয়ে এখানে থাকেন। আজ থেকে প্রায় বছর দুয়েক আগের ঘটনা, এইরকম একটা উইকেন্ডে এনারা, একটা উইকেন্ড পড়েছে, এনারা দীঘা যাবেন কোনো ঠিক ছিল না, হঠাৎ বিকেলবেলায় সাডেনলি ঠিক হয়েছে চলো কালকে দীঘা বেরিয়ে যাই। ব্যাস বলা মাত্র ব্যাগ পত্র সমস্ত সব গোছানো টোছানো শুরু হয়ে গেল। এবার দীঘাতে নেমে, হ্যাঁ মানে হঠাৎ আসা তো, দীঘাতে নেমে, ওল্ড দীঘাতে নেমেছেন, তো নেমে এবার বোধহয় যে হোটেল টোটেলে থাকেন সেখানে বোধহয় ঘর টর পাননি সেরকমভাবে। তা বললো কোনোদিন তো নিউ দীঘাতে যায়নি, চলো নিউ দীঘার দিকে যাই। এই প্রথম ওনাদের, 2 বছর আগে এই প্রথম ওনারা নিউ দীঘার দিকে গেলেন। তো নিউ দীঘার সামনে যে মানে বিচ সাইডে যেসব হোটেলগুলো আছে, একদম বিচের সামনে যেসব, সেগুলো খুব গ্যাঞ্জাম। উনি দেখলেন লোকজন, দলে দলে লোক বেরোচ্ছে হোটেল থেকে এদিকে, তো উনি একটু নিরিবিলি খুঁজলেন। ফলে উনি করলেন কি, ওই বিচ থেকে একটু ভিতরের দিকে, সি বিচের সামনে যে হলিডোম, এই হলিডোম বলছি, হোটেল বা রিসর্ট টিসর্টগুলো আছে, সেগুলো না দেখে পিছনে গেছি। খুব কাম অ্যান্ড কোয়াইট জায়গাটা। তা ওখানে একটা হোটেল ওনাদের খুব পছন্দ হয়েছে, এবং সেই হোটেলে যান, তাদের ট্যারিফ ফ্যারিফ নেন, এবং হোটেল রুম দেখে ওনাদের পছন্দ, একটা রুম ওনারা চয়েস করেন, এসি রুম, কোনো অসুবিধা নেই। এবারে রুমটা ওরা নিয়েছে। তো নেওয়ার পরে যাই হোক, ওখানে তো পৌঁছেছেন তো দুপুরবেলাতে, ঠিক আছে, সকালটা ওনারা দুপুরেই পৌঁছবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে, তো সন্ধ্যার দিকে ওই ভদ্রলোক বলছেন ওনার ওয়াইফকে যে চলো বিচ থেকে একটু ঘুরে আসি। তো তখন ওই মনোদি বলছে যে না, আমার কেমন যেন খুব টায়ার্ড লাগছে, তুমি মেয়েকে নিয়ে যাও, এখন আমার উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, কাল সকালবেলায় বরং ওই সানরাইজ দেখতে যাব, কালকের দিনটা হই হই করে কাটানো যাবে।
তুমি এখন যদি যাও, মেয়েকে নিয়ে যাও, একটু সমুদ্র টমুদ্র দেখিয়ে আনো, দেখিয়ে চলে আসো। তো বলছে ঠিক আছে। তা ভদ্রলোক করলেন কি, ওনার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। আর ওই মনোদি, উনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে উনি শুয়ে আছেন। এইবার ওনারা চলে যাবার পর এই মনোদির একটা ফিলিংস হতে থাকে। ফিলিংসটা হচ্ছে যে উনি ওখানে শুয়ে শুয়ে, খাটে শুয়ে শুয়ে, এইবারে ওনার আনকেনি ফিলিং একটা শুরু হলো বলতে উনি মনে হচ্ছে ওই চোখ বুজে আছেন, মনে হচ্ছে চোখ খুললে কাউকে দেখতে পাবেন, বোঝা গেল। কখনো মনে হচ্ছে চোখ বুজে আছেন, মনে হচ্ছে বাথরুমের মধ্যে কেউ আছে, এইরকম একটা ফিলিংস ওনার আসছে। এবার উঠে, খাট থেকে উঠে বাথরুমে একটু তাক ঝাঁক মেরে দেখলেন, না কিছু না, দরজাটা খুলেও দেখলেন। এবার এসে আবার শুয়েছেন। যে পাশ ফিরে শুয়ে আছেন উনি মনে করছেন উনি যদি উল্টো দিকে পাশ ফেরেন উনি কাউকে দেখতে পাবেন, ঠিক এইরকম ফিলিংস। এবং চোখ বুজে যে শুয়ে আছেন, ঘরে কারো উপস্থিতি, কারোর উপস্থিতি আছে, সেকেন্ড ম্যান কারোর উপস্থিতি আছে, উনি বুঝতে পারছেন। দেখুন, এগুলো মানুষের সেন্সিটিভ জিনিস, এগুলো সিক্স সেন্স অনেক সময় ধরা পড়ে যায়, কারুর পড়ে না। উনি কিন্তু এই ফিলিংসটা ওনার মধ্যে হতে লাগলো, যেটা খুব আশ্চর্য ব্যাপার। কারণ উনি ভাবতে লাগলেন আমি তো এত বছর ধরে দীঘা আসি, মানে অগুন্তি বার এসছি, প্রত্যেকবার ওল্ড দীঘাতে আসি, হোটেলে কখনো একা থাকলেও আমার এই ফিলিংস আসে না, এখানে কেন আসছে। তো যাই হোক, কিছুক্ষণ বাদে ওনার হাজবেন্ড ওই মেয়েকে নিয়ে একটু সমুদ্র দেখিয়ে ঘুরিয়ে নিয়ে এসে চাটা নিয়ে বসেছে। চা খাচ্ছেন, তা মনোদিয়ার ওনার হাজবেন্ডকে কিছু বলেননি যে দেখো আমার কিন্তু এরকম ফিলিংস হচ্ছে বা কিছু, বা এই ধরনের কিছু উনি বলেননি। এবার রাতের বেলায় ডিনার হোক, খেয়েছেন, খেয়ে দিয়ে এবার শুয়েছে। এবার এসি রুম, এসি ছেড়ে যে আপনারা জানেন যে এই এসি রুমগুলোতে পায়ের কাছে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে, ব্ল্যাঙ্কেট বা মোটা কোনো চাদর দেওয়া থাকে, হ্যাঁ, কারণ একটু ঠান্ডা তো লাগে, ওরা খুব আরামের ঘুম হয়। তাই মনোদি, ওনার হাজবেন্ড আর মেয়ে, তিনজনেই শুয়েছেন, ঠিক আছে। দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মনোদির ব্ল্যাঙ্কেটটা গলা অবধি টেনে নিয়ে উনি শুয়ে পড়েছেন। হঠাৎ ওনার রাত 1:30 নাগাদ ওনার ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙেছে কিরকম আমি আপনাদের বলি। ঘুমটা ভেঙেছে মানে উনি দেখছেন, মানে বুঝতে পারছেন, উনি তো গলা অবধি কম্বলটা এই অবধি টেনে দিয়ে শুয়েছেন, উনি বুঝতে পারছেন ওনার গলার এখান থেকে সরসর করে কম্বলটা নিচে নেমে যাচ্ছে। এইটা একটা ঘুমন্ত মানুষের গায়ের থেকে আপনি যদি আস্তে 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 অনেক সময় বুঝতে পারেন, অনেক সময় সেন্স চলে আসে। তো উনি হুট করে জেগে গেছে। জেগে যে উনি দেখছেন যে কম্বলটা প্রায় পায়ের কাছে চলে গেছে। খানিকটা অবাক হয়ে গেলেন যে কম্বল ধরে কে এরকম ভাবে ভাই টানছে। পাশে ঘুরে দেখলেন যে ওনার মেয়ে, ওনার হাজবেন্ড, তারা অকাতরে ঘুমাচ্ছে, তাদের গায়ে কম্বল টম্বল সব ঠিকই আছে। উনি বললেন কি আবার কম্বলটা টেনে নিয়ে আবার শুয়েছে, ঠিক আছে। তো শুয়েছেন যখন, তখন ঘুমিয়ে গেছেন। ঠিক রাত 3টে বা 3:15 উনি আবার দেখছেন ওই কম্বল, ওনার আবার ঘুম ভেঙে গেছে, দেখছেন এই কম্বল গায়ের থেকে নেমে যাচ্ছে। মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, পায়ের দিকে সে টেনে নিচ্ছে কম্বল। এইবার উনি জেগে গেছেন, যে পায়ের দিকে তাকিয়ে দেখছেন কেউ একজন খাটের পরে বসে আছে তার পায়ের কাছে, এবং যে অবয়বটা বসে আছে সেটা কোনো মহিলার, কিন্তু তার নাক চোখ মুখ কিছু বোঝা যাচ্ছে না, উল্টো দিকে মুখ করে বসে। মাথার চুলগুলো দেখে বুঝলেন যে চুলটা মানে যেরকম শ্যাডোটা পড়েছে, ঘরের মধ্যে কিন্তু 0 পাওয়ারের ওই আলো জ্বালা ছিল, নাইট ল্যাম্প, ঠিক আছে। সেই আলো আধারিতে যেটুকু দেখেছেন যে কোনো মহিলা পায়ের কাছে বসে আছে, ওইটা দেখে উনি হাউমাউ করে চিৎকার করে উঠেছেন। এবং ওনার যে মেয়ে, তার ঘুম ভাঙেনি, কিন্তু ওনার হাজবেন্ডের ঘুম ভেঙে গেছে এই চিৎকারে। ধর্মর করে উঠে বসে বলছে কি হলো। আর উনি তো হাঁপাচ্ছেন, এই মনোদি। এবারে ওনার হাজবেন্ড জিজ্ঞেস, কি হলো, তুমি কি কোনো স্বপ্ন টপ্ন দেখলে না কি, স্বপ্ন দেখে ভয় পেয়েছো না কি। তখন উনি বলছেন, ওনার হাজবেন্ডকে ইশারায় বললেন একটু চুপ করো। তারপরে বলতে লাগলেন যে এইখানে কেউ ছিল পায়ের কাছে, উনি স্পষ্ট দেখেছেন,
এবং এরপরে কিন্তু সব বলতে লাগলেন যে কালকে সন্ধ্যাবেলায় যখন তুমি মেয়েকে নিয়ে ঘুরতে গেলে তখন থেকে আমার আনকেনি ফিলিং হচ্ছে, আমার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, কখনো মনে হচ্ছে বাথরুমে কেউ আছে, কখনো মনে হচ্ছে আমি এপাশে পাশ ফিরে শুলে আমি কাউকে দেখতে পাবো, ঠিক এইরকম একটা ফিলিংস আমার ছিল। তুমি এসছো, আমি কিচ্ছু বলিনি। আজকে রাত্রে শোয়ার পরে 1:30টার সময় আমার ঘুম ভেঙে যায়, আমার গায়ের থেকে কম্বল সরে সরে যাচ্ছে, পায়ের নিচে নেমে যাচ্ছে। আমি সেই কম্বলটাকে টেনে আবার গায়ে দিই। আবার এই 3টের সময় এখন আমি পরিষ্কার দেখেছি আমার পায়ের কাছে কেউ বসে, সে একজন মেয়ে ছেলে, মহিলা, মেয়ে ছেলে মাফ করবেন, মহিলা। তো তুমি এখনই হোটেল ছাড়ো। তো তখন ওনার হাজবেন্ড তখন বলছে যে এ তো অদ্ভুত কথা। হ্যাঁ, এখন তো হোটেল তো ছাড়া যাবে না, এখন হোটেল ছাড়বো কি করে? 3:30 বাজে, তোমাদের নিয়ে আমি কোথায় কোথায় উঠবো এখন? মুশকিল হয়ে যাবে। তো বলছে যে আমি জানি না, তুমি যা হোক একটা কিছু ব্যবস্থা করো। তা বলছে দাঁড়াও সকাল হোক। তো মেয়েটা ঘুমোচ্ছে, ওনারা আর ঘুমোলেন না ওই 3:30 থেকে, জেগে আছেন, জেগে গল্প করে কাটিয়ে দিলেন। সকাল হল, সকালবেলায় ওই রিসেপশনে গেছে। রিসেপশনে গিয়ে যিনি ছিলেন কর্তব্যরত, তাকে যে বলেছেন যে আপনার এই ঘরটা এই ব্যাপার, এই এরকম হয়েছে, ডিস্টারবেন্স হচ্ছে বা ইয়ে হয়েছে, তারা দেখুন হোটেলে যা বলে পরিষ্কার বলে না না এরকম কোনো ব্যাপার নেই, বলে তাহলে আমাদের ঘরটা একটু চেঞ্জ করে দিন। তখন মনোদি বাধা দিয়ে বলছেন না চেঞ্জ না দাদা, আমরা ছেড়ে দেবো হোটেলটা, আমাদের বাড়িতেও কাজ আছে, বাড়ি চলে যাবো। ঠিক এই কথাটা বলছে, আমরা ছেড়ে দেবো হোটেলটা। হ্যাঁ, তুমি আর ঘর চেঞ্জ করার কথা বলো না, চলো বাড়ি চলো। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই। বলে আপনার যা টাকা কাটার আছে আপনি কেটে নিন, আমরা বেরিয়ে যাবো। তো যাই হোক, পেমেন্ট টেমেন্ট হয়ে গেছে। বলে আপনাদের ব্রেকফাস্ট পাওয়া যাবে তো? বলে হ্যাঁ। বলে ওই তো ওখানে বসুন, ডাইনিং ইয়েতে ব্রেকফাস্ট দেবে। এই ব্রেকফাস্টটা খাচ্ছেন ওনারা, ট্রলি ব্যাগটা সমস্ত নিচে নামিয়ে নিয়ে এসছেন। এটা দোতলায় ছিল, দোতলা মানে যেটাকে আমরা ফার্স্ট ফ্লোর বলি। তো ট্রলি ব্যাগগুলো পাশে রেখে ব্রেকফাস্ট খেতে বলেছেন, ব্রেকফাস্ট খেয়ে বেরোবেন, বেরিয়ে যাবেন ওখান থেকে। তো যে ছেলেটা ব্রেকফাস্টটা সার্ভ করছিল তাকে ডেকেছে এই মননি, ডেকে বলছে যে ভাই দেখো, তোমাকে আমি তো ভাই বলে সম্বোধন করলাম, ডাকলাম, তোমাকে একটা কথা বলি। আমি যে ঘরে ছিলাম, আমরা যে ঘরটা ছিলাম তুমি জানো। তখন বলছে হ্যাঁ। তখন বলছি কি ওই ঘরে কি কিছু আছে, তুমি আমাকে একটু বলবে ভাই? তখন বলছে না ওই ঘরে তো, বলে দেখো তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমতা করছো, তুমি এখানে কত বছর কাজ করছো? তো বলছে আমি এত বছর আছি। তা বলছে তাহলে তুমি সব জানো, দেখো যদি সত্যিই কিছু থাকে তুমি আমাকে বলো। এবং উনি ফিসফিসিয়ে বললেন যে আমি তোমাকে ভালো বকশিস দেবো, তুমি চিন্তা করো না, তাই তুমি খুশি হয়ে যাবে, আর তোমার কোনো ভয় নেই। আমি হোটেল থেকে বেরোনোর সময় তোমার ওই যে রিসেপশনে বসে আছে ম্যানেজারকেও বলবো না, কাউকেও বলবো না, তুমি তোমার চোখের সামনেই দেখবে আমি হোটেল থেকে সোজা বেরিয়ে চলে গেলাম। তখন ওই ছেলেটা বলছে যে দেখুন, আমি বলছি, আপনি কিন্তু কথা দিয়েছেন আমাকে কাউকে বলবেন না। দেখুন ওই ঘরটা একটা হ্যাং হয়েছিল। তা বলছে ওই ঘরটা হ্যাং হয়েছিল কে? তা বলে এক মহিলা। বলে মহিলাকে? বলে ও যে এখানকার যে ক্লিনিং করে আমাদের হোটেলে, সেই সুইপার, সে আর স্ত্রী দুজনেই কাজ করতে এখানে। এবার দেখুন ওদের বাড়িতে ওদের স্বামী স্ত্রীর কি ঝগড়াঝাটি হয়েছে আমি জানি না, বা আমরা কেউই জানি না। তা এই এই ঘরে তখন কোনো বোর্ডার ছিল না, আপনারা যে ঘরে ছিলেন। তো ওইখানে বাড়িতে কি ঝগড়া ঝামেলা হয়েছে, ওই ঘরটা পরিষ্কার করার ওছিলাতে ঢুকেছে, ঢুকে এখানেও হ্যাংড হয়ে যায়। এবং এরপরে মাস দেড়েক ঘরটা বন্ধ থাকে, আমরা এখানে ভাড়া দেওয়া হতো না এটা। তারপর আজকে 2 বছর হয়ে গেছে, তো এখন মানে আবার চালু করা হয়েছে, দেয়া হয়, ভাড়া টাড়া দেওয়া হয় তারপর থেকে। তা বলছে তুমি বললে ভাই, তাহলে তুমি চিন্তা করো, এই দৃশ্য দেখলে, যা দৃশ্য আমি দেখেছি, তো খুব দুর্বল লোকের তো হার্ট ফেল হয়ে যেতে পারে, আচমকা কেউ চমকে মরে যেতে পারে। তুমি যে এইটা বললে, বলে অনেক ভালো করেছো, তা এই নাও তোমার বকশিস, আমি তোমাকে দিচ্ছি, আমি যে কথা দিয়েছিলাম, এই নাও। তো ছেলেটাকে বকশিস দিয়ে খুশি করে ওনারা হোটেলে বলছে আমরা ফিরে যাব, কলকাতা ফিরে যাব, কোনো হোটেলে টোটেলে যাবো এসব বলেননি। তাহলে নানা রকম নাখড়া শুরু করবে, এই বিল লাগবে, ওই বিল লাগবে, আরেকদিন যে স্টে করবেন বলেছিলেন সেইটা, অমুক তমুক নানা রকম বাহানা করে। তো ওনারা সোজা বেরিয়ে গেলেন। বেরিয়ে ওই নিউ দীঘাতেই অন্য জায়গাতে গিয়ে একটা হোটেলে
হোটেলে ছিলেন, সেখানে আরও একদিন কাটিয়েছেন, কাটিয়ে ভালোভাবে এনজয় করে কলকাতায় ফিরেছেন। এবং যখন নাকি শর্মিষ্ঠা সিস্টারকে এই ঘটনাটা বলেন, তখন উনি বলছেন, বলে জানিস আমি ঘটনাটা যখন তোকে বলছি আমার প্রতিটা গায়ের লোম খুব খাড়া দিয়ে উঠছে, যে 2 বছর আগে আমার সাথে কি হয়েছিল। মানে আমি তখন মানে নিউ দীঘার নামও করি না, মানে ওনারা বলছেন ওদের মতে। দেখুন, অনেকে ওল্ড দীঘা যায়, অনেকে নিউ দীঘা যায়, আমি তো নিউ দীঘা গেছিলাম। আগে বরাবর যে ওল্ড দীঘাতে থাকতাম, ওই ব্যারিস্টার কলোনির ওই দিকে। তা এখন এই যে নিউ দীঘাতে গেছিলাম, আমি যে হোটেলে ছিলাম তার তো আমি জোর গলায় নাম নিয়ে বলতে পারি, খুব ভালো হোটেল, খুব সুন্দর ঘর। আপনি একা থাকলেও আপনার কোনো ফিলিংস হবে না, কিছু হবে না। দেখুন, যেটা ভালো ভালো বলতে হবে। এবার আপনারা অনেকে বলেন কি যে আপনি হোটেলের নামটা কি, কোথায়, এগুলো একটু ইঙ্গিত দিন, তা নাহলে আমরা সাবধান হব কি করে। দেখুন, এখানে আমি হাত পা বাঁধা, আমার এগুলো বলা সাজে না, বলাটা ঠিকও না কারোর সম্বন্ধে, কারণ সেখানে আমি সেই হোটেলটাতে আমি যাইনি। হুম, আমি সার্চ করে দেখে নিয়েছি, ঠিক আছে। ওই হোটেলের নামে তো হোটেল তো আছেই, আর একটা গেস্ট হাউসও আছে, ঠিক আছে। এবার একই মালিকানা কিনা আমি জানি না, তবে আছে। হুম, এবং যেটার কথা বলেছিলেন আমি খুঁজে পেয়েছি, এইটুকু আপনাদের বলতে পারি। তবে দ্বিতীয় ঘটনা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলি। বিভিন্ন ব্লগ আপনারা দেখেন, এই ব্লগে দেখে কখনো কিন্তু হোটেল বুক করতে যাবেন না, বিপত্তি বাঁধবে, ঠিক আছে। কারণ ব্লগে আপনি একরকম দেখছেন। হুম, এবার যখন আপনি ওখানে যে পৌঁছবেন, ধরুন পুরীর কোনো ব্লগ আপনি দেখছেন, আপনাকে কেউ দেখাচ্ছে কোনো ব্লগার, এই হোটেল, এই রুম, এই দাদার ব্যবহার এত ভালো এত ভালো, আপনি উল্টে সেখানে গিয়ে দেখলেন যে টোটালটাই আপনি যা চিন্তা ভাবনা এবং মানসিকতা নিয়ে এসছেন ঠিক তার উল্টো। যে ঘর আপনাকে দেখানো হয়েছিল বা যেটা যেরকম হয়েছিল, আপনি আদতে গিয়ে দেখলেন যে না, সেরকম না, এইরকম হয়। আবার অনেক সময় হয় বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো, যেখানে আপনি নিজে বুক করতে যাচ্ছেন, সেখানে হয়তো দেখাচ্ছে যে রুম পার ডে 3,000 টাকা করে উইথ জিএসটি। সেটা আপনি কোনো ট্রাভেল এজেন্সি থ্রুতে করেন, সেটা হাফ হয়ে যাবে। এই হাফ করতে যাবেন না, হাফ করতে গেলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে। কারণ আপনি তখন সেখানে গিয়ে যে ঘর আপনি দেখেছেন সেটা আর পাবেন না, তখন তক্কাতক্কি বেঁধে যাবে। এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক অনেক। নিজে কথা বলবেন, নেট সার্চ করে হোটেল দেখুন, ওরা ঘর দেখিয়ে দেবে আপনাকে। সেই ঘর আপনার পছন্দ হলে আপনি নিজে বুক করুন। অ্যাডভান্স যা করবেন, সেই বিলটা চেয়ে পাঠাবেন, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যে এতদিন থেকে এতদিন, পার ডে এত ভাড়া, উইথ জিএসটি, অ্যাডভান্স এত, ব্যালেন্স এত, পরিষ্কার পাঠিয়ে দেবে। সেইভাবে যাবেন, কারণ আমার মনে হয় যে এটাই ভালো। তাহলে একটা আটা রুটির দাম 30 টাকা পড়ে যায় পুরীতে, আমি এটাও দেখেছি কিন্তু ওই বিভিন্ন ট্রাভেল এজেন্সির ট্রিপে, ঠিক আছে। পুরো পয়সা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবার ডিম টিম যথেচ্ছ চার খেয়েছে, সকালবেলায় ডিম আর লুচি আলুর দম সব চলেছে খুব ভালো মতো। এবার রাত্রে যখন ডিনারটা করেছে, তখন এক একটা আটার রুটি 30 টাকা। আর আপনি ওখান থেকে স্বর্গদ্বারে আসবেন কি করে, কোনো অটোই আসবে না, অটো পাবেনই না, ঠিক আছে। কোথায় অসুবিধাগুলো আমি আপনাদের বলে দিলাম। তো এইরকমগুলো কিন্তু হবে। চলুন আমি পরের ঘটনায় যাই। এই পরের ঘটনাটা আমাকে পাঠিয়েছে জসিম, পূর্ব বর্ধমান থেকে। তো আমি যেমন আগেও বলেছি আপনাদের, যে ছেলেটি গুজরাটে থাকে, তা ও বলছে আমি গত জ্যৈষ্ঠী মাসে আমি বাড়িতে গেছিলাম। জ্যৈষ্ঠী মাসে কয়েকদিন ছুটি পেয়েছিলাম, আমি বাড়ি গেছি। তো বাড়িতে আসলে পরে তো আবার তো খাওয়া দাওয়ার ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। তো বাড়িতে গেছি, তো বাড়িতে গিয়ে একদিন দুপুরবেলা, ওই জ্যৈষ্ঠী মাসের দুপুরবেলা আমি খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। ঘুম দিয়ে 5টা নাগাদ উঠেছি। উঠে আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে ওই মাঠের ধারে, ওইখানে ওই মাঠের আলের পরে এরকম বসে আছি। আর পাশে গনসা দাদু বলে একজন আছে, ওই পাড়ায় হিন্দু উনি। তা সবাই গণদা গণদা বলে, আমিও গণদাদু বলি। তা উনিও আমাকে জিজ্ঞাসা করেন, কি দাদু কবে এলে, কদিন থাকবে, এরকম নানা রকম প্রশ্ন। ওখানে কি কাজ করো গুজরাটে, আনা তানা নানা রকম প্রশ্ন করে। তা আমাকে এরকম জিজ্ঞাসা করছে। এই গণদাদু কিন্তু কানে কম শোনে, মানে কান ঠসা, মানে কানের সামনে মুখ নিয়ে জোরে কথা বলতে হয়, তা নাহলে শুনতে পায় না। এটা মানে ছোটবেলা থেকে, অল্প বয়স থেকে কানে কম শোনে। এইবার
ও বলছে যে, আমি জসিম বলছে যে, আমি গণদাদুকে জিজ্ঞাসা করছি, আচ্ছা গণদাদু, বলছি তোমার তো বউ নেই, তুমি একা লোক, একা লোক, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এই যে একা থাকো, হুম, একা থাকো, তো এই একা তোমার কাটে কি করে, মানে বলে কাটবে কি করে, বলে এই তো গরুকে ঘাস খাওয়াচ্ছি বসে। এইসব কথাগুলো কিন্তু বলতে হয় খুব জোরে, তা নাহলে গণদাদু শুনবে না কানে। তাই গরুকে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে ওই, বললো আমাদের গ্রামে পাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবে এসে বসে ওই টিভি দেখি কিছুক্ষণ, টিভি দেখে 9টার সময় বাড়ি গিয়ে ওই এক মুঠো চাল আর একটা আলু ফেলে দিই, ওই সিদ্ধ, ভাতে ভাত সিদ্ধ, আর একটু গা ঘি তো ঘরে রাখি, বাড়িতে গরু আছে তো, ব্যাস ওই দিয়ে আমি খেয়ে নিই, এই চলছে। তো তখন জসিম বলছে, আচ্ছা গণদাদু একটা কথা বলি তো। তা বলছে, হ্যাঁ বল। তা বলছে, তুমি যে এই যে একা থাকো, হ্যাঁ, এই যে এই গ্রাম্য পরিবেশে, এখনো তো এখানে তো ওইরকম ইয়ে তো হয়নি, তা তুমি তোমার কোনোদিন ভয় টয় পাওনি কোনোদিন, এই যে ভূত প্রেত বা কোনো কিছু? তো তখন গণদাদু বলছে যে, হ্যাঁ, শোন, আমি আমার বাড়িতে বা এই যে আমি একা থাকি, আমি কোনো ভয় পাইনি, কিন্তু গত 1 বছর আগে আমি ভয় পেয়েছিলাম। আমার বয়সটা এখন ওই আমার বুঝি 69 বছর, বলছে তখন আমার 68। গত বছরের কথা তোকে বলছি, জসিমকে বলছে। তো বলছে যে, তখন ওই আশ্বিন মাসের শেষ বা কার্তিক মাসের প্রথম, ধানে ফুল এসছে, এবারে সব না মাঠগুলো সব ফুটি ফাটা হয়ে গেছে জানিস, আমার জমিতে ফাটল, এবার ধানে ফুল এসছে, এবার জল না দিলে তো না মুশকিল হবে, বৃষ্টি নেই, হ্যাঁ ওই সময় বৃষ্টির দরকার হয়। তো সবাই তো যে যার খেতে ওই মেশিন দিয়ে, পাম্প মেশিন দিয়ে সব জল দেওয়ার ব্যবস্থা করেছে, বলে কোথাও আমি পাম্প মেশিন পাচ্ছি না যে ভাড়াতেও নেব। তো বলছে যে, আমি দুপুরে খাওয়া দাওয়া করে সদরে চলে গেলাম বিকেলের দিকে, যে ওখান থেকে একটা হোন্ডা ওই কেরোসিন তেলে চলে, ওই একটা নিয়ে এসছি পাম্প, পাইপ, এগুলো আমি নিয়ে এসছি, আর সাথে কেরোসিন তেলও নিয়ে এসছি আমি। তো এইবারে আমি চিন্তা করলাম যে ভাত ঠাত বসিয়ে রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে আমি আমার জমিতে যাব। তা এই গণাদাদু বাড়িটা যেখানে, সেখান থেকে গণাদাদুর জমিতে আসতে প্রায় 1 কিলোমিটার, ওই মাঠের আল দিয়ে 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 কিন্তু যেতে হবে, কারণ জমিটা একদম মাঝখানে, একদম মাঝখানে, এপাশে অন্যের জমি অন্যের জমি, এরকম মানে সব আল দিয়ে দিয়ে যেতে হয়। ওই গণদাদুর যে 3 বিঘা জমিটা আছে, 3 বিঘা নেহাত কম নয়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি মানে আল দিয়ে দিয়ে যে দেখা যায়, তা অনেকটা সময়ের ব্যাপার। তোর পাশে একটা অশ্বত্থ গাছ আছে, ওই জায়গাটা ঠিক মাঝখানটায়। ওই অশ্বত্থ গাছটা জসিম বলছে যে এখনো আছে, বলছে যে 3টে লোক যদি হাত এরকম বেড দিয়ে এরকম করে থাকে, তাহলে তার গুড়ি পুরো বেড দিতে পারবে না, এত মোটা গুড়ি, আর প্রায় 20 ফুট লম্বা, তারপরে ডালপালা বেরিয়েছে এই অশ্বত্থ গাছটা, বহু বছরের, বলে এখনো রয়েছে। আর ওর পাশে একটা পুকুর আছে। তা গণদাদু বলছে যে, তুই অমুককে চিনিস, গ্রামে একজনের নাম করে বলছে, ওদের কাছাকাছি। তা বলছে, হ্যাঁ 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 চিনি। বলে, তার বাবাকে কি তুই দেখেছিস? তা বলে, না আমি দেখিনি, আমার মা দেখেছে, আমি তো তখন বোধহয় হইও নি, জন্মায়ও নি। তখন ও বলছে যে, শোন, যখন আমি তোর মতো এরকম মানে জোয়ান, তোর বয়সী, তখন ওর বয়স 70-80 বছর হয়ে গেছে, বুঝতে পেরেছিস? লোকটাকে আমি জোয়ান দেখেছি, ওর বাবাকে, কিন্তু 70 বছর বয়সের পরে কেমন যেন কুঁজো হয়ে গেছিল। আর তারপর থেকে এই অসুস্থতা ধরে, গা হাত পা কাঁপতো, দুজন মিলে ধরে ধরে বাথরুম বা পায়খানায় নিয়ে যেতে হতো, নিজে খেতে পারতো না, কেউ খাইয়ে দিত, ঠিক এইরকম। বলে, শুনেছিস তো? বলে, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো জসিম বলছে জানে, আমি শুনেছি, মার থেকে শুনেছি, এর থেকে শুনেছি, হিন্দুদের ঘরের ওই লোকটা এরকম এরকম ব্যাপার। তো বলছে, এবার আমার ঘটনাটা শোন। তো বলছে, আমি যখন কোনো পাম্প টাম্প ভাড়া পাচ্ছি না, খেতে জল দিতে হবে,
তা নাহলে ধানে নামার 12টা বেজে যায়। আমি তো মেশিন কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে 9টার ভিতরে খাওয়া দাওয়া করে মাথায় ওই মেশিন, হাতের মধ্যে পাইপ ঢুকিয়েছি, এক হাতে টর্চ, এই নিয়ে আমি সেই 1 কিলোমিটার সেই আল দিয়ে হাঁটতে 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 সেই পুকুরের ধারে এসছি। যেখান থেকে আমি জলটা তুলবো। এবার ওখানে পাম্পটা সেট করেছি, সেট করে এইবারে পাম্প চালাতে যাবো, দেখলাম কেরোসিন তেল তো ঢালতে হবে। এবার কেরোসিন তেলের জারটা আমি আনিনি। তুই চিন্তা করতে পারছিস, মানে 9:30 বাড়ি থেকে বেরিয়ে আমি 1 কিলোমিটার আল দিয়ে এসে এবার ওইখানে যখন আমি পাম্পটা চালাতে যাবো, আমি দেখলাম যে তেলই আনিনি, পাশে রেখে আমি চলে এসেছি। আবার সেই টর্চ হাতে করে আবার গেলাম, গিয়ে হাঁটতে হাঁটতে সেই কেরোসিন তেলের জার নিয়ে আসলাম। লিটার 4 তেল ছিল, তা প্রথমে লিটার 2 ঢাললাম, ঢেলে পাম্পটা চালালাম। তখন প্রায় 12টা 12:30 বেজে গেছে, বুঝলি। এবার আমার জমিতে আমি তো পাইপের মুখটা তো দিয়েছি, এখন এই জল যখন প্রথম ফ্লোটা জলের আসে না, তখন ওই পাইপের মাথায় এরকম নড়ে ওঠে অনেক সময়। তা বললে আমি একটু দেখতে গেছি যে মানে জলটা আমার জমিতে যাচ্ছে কিনা, বা আমার ধান গাছের ইয়েতে পড়ছে কিনা। তো দেখলাম না, ঠিক আছে। তো এসে চুপচাপ বসে আছি, যে ঘন্টাখানেক যাক, তারপরে আবার গিয়ে দেখবো। হ্যাঁ, আর সব তো আল দিয়ে ঘুরে ঘুরে, মাঠের মাঝখানে তো নামতে পারবো না, সব তো গাছ, আলের উপর দিয়ে দিয়ে আমাকে যেতে হচ্ছে। তা ঘন্টাখানেক বাদে বললো, আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি সব জায়গাতে জলটা আস্তে আস্তে যাচ্ছে, ফাটলগুলোর মধ্যে জলটা ঢুকছে। অন্য কোনো জমিতে জল যাচ্ছে না, আমার জমিতেই পুরোটা 3 বিঘাতেই যাচ্ছে জলটা। তো বললো, আবার এসে বসেছি। ঘন্টাখানেক বাদে আবার উঠে গিয়ে দেখলাম, তখন দেখলাম যে হ্যাঁ, জলটা ভালোই এবারে মোটামুটি সব ফাটলগুলো এবারে বুঝে গেছে। হ্যাঁ, জল ঢুকতে ঢুকতে তারপরে এসে চিন্তা করছি যে একটা কাজ করি, বাকি যে 2 লিটার আছে, ওই 2 লিটার তেল মেশিনে ঢেলে দিয়ে মেশিন চলতে থাকুক, দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমি চলে যাব। তো বলছে, জানিস, বাকি 2 লিটার আমি ঢেলেছি তেল, ঢেলে মেশিন তো চলছে। এবারে আমি আরো ঘন্টাখানেক বাদে আমি আবার গেছি, ওই আল দিয়ে আমি এরকম যাচ্ছি, চারপাশ ঘুরে ঘুরে দেখছি যে হ্যাঁ, আমার ইয়েতে মোটামুটি জল মোটামুটি ঠিকঠাক সাপ্লাই হচ্ছে। হঠাৎ একটা আওয়াজ আমি শুনতে পাই, বলছে, আমাকে জল দে, আমাকে জল দে, তেষ্টা আমার গলা ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে জল দে। আমি বলছি, আরে গণাদার নিজে মানে গণাদা তো নিজে জানে যে নিজে কানে কম শোনে, এদিকে ওই পাম্প মেশিনটা চলছে, তার আওয়াজ। তাহলে বলছে, শোন, আমি কানে কম শুনি, তাহলে পাম্প মেশিনের আওয়াজ তাকে ছাপিয়েও ওই গলার আওয়াজ কোথার থেকে আসছে রে ভাই, যে আমাকে জল দে, আমাকে জল দে, তেষ্টা আমার বুক চিপে যাচ্ছে। এবারে আমি ওই আল দিয়ে ঘুরতে ঘুরতে অশ্বত্থ গাছের কাছে যখন মানে সামনেটায় গেছি, দূরে অশ্বত্থ গাছটা, আমি দেখছি আওয়াজটা তো ওখান দিয়ে আসছে, বলে আমি সরাসরি টর্চ মেরেছি। এবার সরাসরি যখন আমি টর্চটা যখন মেরেছি, তখন দেখছি ওই অমুকের বাবা গলায় এরকম ফাঁস লাগানো, জিভ এরকম বেরিয়ে আছে, এরকম এরকম হাত দিয়ে জল চাইছে, বুঝোর অবস্থা। বলছে, জানিস, ওইটা দেখার পরে আমি ওই জিনিস দেখবো, আমি কখনো আশা করিনি। মানে আমি অনভিপ্রেত আমি কোনো একটা বিয়ের মধ্যে পড়ে গেলাম। আমি ওখান থেকে ছুট লাগালাম ওই আল ধরে। ওই 1 কিলোমিটার আমার বাড়ি থেকে আসতে গেলে একটা ক্যানেল আছে, ছোট ক্যানেল, মানে ছোট খাল মতো। বলে, শোন, আমার এই 68 বছর বয়স, আমি লাফ দিয়ে পার হয়েছি ওই ক্যানেল। মানে ভয়ের কি গুণ দেখেছিস, মানে ভয়ের এমন গুণ যে তখন আমি লং জাম্পার হয়ে গেছি, মানে লং জাম্প দিয়ে বেরিয়ে গেছি সেই খাল। আর কতবার মাটিতে আছাড় খেয়েছি চিন্তা করতে পারবি না, মাঠের মধ্যে দিয়ে দৌড়তে গিয়ে। সে পড়ি মরি করে দৌড়তে ওই 1 কিলোমিটার পথ আমি কয়েক মিনিটের মধ্যে আমি কভার করে, আমাদের ওখানে আটচালা আছে, আটচালা মানে যেটা আটচালা বলে কি, দুপাশ থেকে এরকম চালা দেওয়া আছে, এরকম চালা করা আছে।
হ্যাঁ, ওটা হচ্ছে ঠাকুর রাখার জায়গা, ওখানে ঠাকুর থাকে। ওর খুব উঁচু বেদির পরে একদম স্নান করা আছে অনেকটা। বলে আমি ওইখানে যে আমি শুয়ে পড়ে আমি বলছি, ঠাকুর আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়ে গেছি, ঠাকুর আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়ে গেছি। বলে আমি চুপ মেরে এরকম শুয়ে আছি। বললো 3টে সাড়ে 3টে বাজে, পাশের বাড়ির কেউ বোধহয় উঠেছিল বাথরুম টাথরুম করতে। সে আমাকে দেখে বলছে, কি ব্যাপার তুমি এখানে শুয়ে আছো? তা আমি বললাম, হ্যাঁ এই ঘরে গরম, ওই জন্য এই ঠাকুর দালানের এই বারান্দাটা এই এসে শুয়েছি। বলে ও আচ্ছা। বলে কিচ্ছু বলিনি ওকে। বলে পরদিন সকাল হয়েছে, বাড়ি গেছি, 8টা বাজে। 8টার পরে বলল, আমার এক ভাইপো আছে বুঝলি, মানে দুঃসম্পর্কের ভাইপো, নিজের ভাইপো না, দুঃসম্পর্কের এক ভাইপো আছে। তাকে বললাম যে আমার সাথে, মানে 8টার সময় আমার একা আসার সাহস নেই ওইখানে, যে আমার পাম্প মেশিনটা তো ওখানে পড়ে আছে। সেই ভাইপোকে নিয়ে এসে আমি ওই পাম্প মেশিন নিতে আসি, তাকে নিয়ে, যে চল তো পাম্প মেশিনটা আমি একা আনতে পারবো না, তুই একটু যাবি? তো বলছে চলো। তো ওকে নিয়ে যে আমি গিয়ে দেখি যে পাম্প মেশিন বন্ধ হয়ে গেছে, মানে তেল তো নেই। এবং আমার জমিতে আমি দেখলাম, আলো দিয়ে যেতে যেতে আমার জমিতে জল পুরো ভর্তি হয়ে গেছে, এবং যে ডোবাটা আমি লাগিয়েছিলাম, জলটা জলটা পুরো টেনে নিয়েছে জলটা। এবার জানি না মেশিনের মধ্যে কিছু কাদা পাকটা হয়তো ঢুকেছিল ওই তারে। তো ওই মেশিন নিয়ে ওকে নিয়ে আসি, এবং আমার জমিতে পুরো, মানে 3 বিঘে জমির মধ্যে আমার পুরো জল হয়ে গেছিল, আমার কোনো অসুবিধা হয়নি। ওই দৃশ্য আমি দেখেছিলাম, আমি আজও ভুলতে পারি না। জসিম, ওই লোকটা 90 বছরে মারা গেছিল। তাহলে তুই একটা জিনিস চিন্তা কর, মানে ওই গনসা দাদু বলছে জসিমকে, তুই একটা জিনিস চিন্তা কর, তুই তাকে দেখিস নি, তুই শুনেছিস, তোর মা দেখেছেন, হুম, তোর বড় বোন যদি থাকে তিনি দেখেছেন, তোর বাবা দেখেছেন ওনাকে, তুই দেখিসনি, আমি দেখেছি। কেন, তোর মতো বয়স যখন আমার, তখন সেই অবস্থায় তাকে আমি, মানে জোয়ান দেখেছি, তারপর তাকে বুড়ো হতে দেখেছি। 90 বছর বয়সী ওই লোকটা অত অসুস্থ যে 2জন লাগে তাকে মাঠে, যে মানে পায়খানায় ধরে নিয়ে যেতে। হ্যাঁ, নিজে হাতে খেতে পারে না, কাঁপে, মানে কাঁপা রোগ, অনেকটা পার্কিনসন্স রোগের মতো। তো সে কি করে 1 কিলোমিটার এসে, পায়ে হেঁটে এসে ওই অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়েছিল ওই লোকটা, যে লোকটা কাঁপতো, যে লোকটা চলতে পারতো না। বলে জসিম, আমি এর উত্তর আজও আমি পাইনি, যে এটা কি সম্ভব। আমরা কথায় বলি পঙ্গু লঙ্ঘয়তে গিরি, কিন্তু বাস্তবে সেটা কতটা, মানে মানে বাস্তবে সেটা কতটা মানে সত্য, এটা একটু ব্যাপার কিন্তু আছে। পঙ্গু লঙ্ঘয়তে গিরিম বলা যায়, কিন্তু 90 বছরের ওই, মানে পার্কিনসন রোগ, আমি যেরকম শুনলাম, মানে ডেসক্রিপশনে, আমার তো তাই মনে হলো, কাঁপা রোগ, মানে সবসময় কাঁপবে। কারণ আমি একটা রোগী এরকম দেখেছি। তো এটা কি করে হলো, যে সে হেঁটে এলোই বা কি করে 1 কিলোমিটার? সেই যে গাছের গুড়ি 3জন বেড়ে পাওয়া যায় না, সেই গাছে উঠলো কি করে? এবং শোন, তার যখন ডেড বডিটা ঝুলছিল, বললো 2টো হাফ প্যান্ট পরা পুলিশ এসেছিল, একজন দারোগা বাবু, কিন্তু দুজনেরই হাফ প্যান্ট, একজন কনস্টেবল ছিল, কিন্তু তখন হাফ প্যান্ট পরা পুলিশ। এটা আজ থেকে 50 বছর আগের কথা, তুই শোন। তা তখন পুলিশ এসে কি করবে, সে বডি নামাবে কত উঁচু থেকে? তখনকার দিনে গ্রামের একটা ছেলেকে 10 টাকা দিয়েছিল পুলিশ, 10 টাকা দিয়ে ওই, সে ছেলেটা গাছে উঠে ওই দড়িটা কাটে, ওই লাশটা নিচে পড়ে। তো তুই একটা জিনিস চিন্তা কর, যে মানে জসিমকে বলছে যে তুই একটা জিনিস চিন্তা কর, যে এটা কি করে সম্ভব, তুই আমাকে বল। আর গত বছরে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার মানে সেই যে বৃদ্ধ মানুষটা, আমার বয়স 69 বছর হয়ে গেল, সেই বৃদ্ধ মানুষটা কিন্তু এখনো মুক্তি পায়নি, হাহাকার করে ঘুরছে তার আত্মা। তা বললো, এখন আমি আর আসি না জানিস, মানে 8টার পরে আমি আমার খেতে আসি। হ্যাঁ, তো খেতে এসে 4-5টা জমি জমা সমস্ত কিছু দেখে, জল টল ঠিক আছে কিনা দেখে আমি চলে যাই। আবার বিকেলের দিকে একবার আসি, ওই বিকেলের আজানটা হওয়ার আগে আগে আমি চলে যাই।
আমি এখানে থাকি না, রাত্রিতে আর আসি না। আগে যেমন টর্চ লাইট নিয়ে রাত্রে আসতাম, দেখতে আসতাম, পাম্প চালাতে আসতাম, এখন আর না, এখন সব দিনের বেলা। আমি আসি না এখানে, কারণ এখনো আছে সে। তুই তোর আব্বুকে জিজ্ঞাসা করিস ঘটনাটা। তখন জসিম বলছে যে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা সম্পর্কে, যে আব্বু এরকম 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 গনসা দাদু এরকম বলছিল যে এরকম। বলে হ্যাঁ। বললো শুধু তো এইরকম না, এইরকম অনেক ঘটনা গ্রামে ঘটেছে, হ্যাঁ, যেগুলো আমরা জানি বা শুনি, এবং ও মিথ্যা কথা বলেনি, ও ঠিকই বলেছে, এটা তো হয়েছিল। মানে তাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় এরকমভাবে পাওয়া গেছিল। কিভাবে পাওয়া গেছিল, মানে সে কিভাবে ওখানে আসলো আর কিভাবে সে গলায় দড়ি দিল? যে কাপা রুগী, যে উঠতে পারে না, হাঁটতে পারে না, যাকে খাইয়ে দিতে হয়, সে কি করে 1 কিলোমিটার আসে, এসে গাছে অত উঁচুতে ওঠে এবং গলায় দড়ি দেয়? হয় তাকে ধরে এনে ওইভাবে কেউ ঝুলিয়ে দিয়েছে, এটা পসিবল। তাছাড়া আমি তো আর কোনো সূত্র খুঁজে পাচ্ছি না যে এটা সে পঙ্গু লঙ্ঘাতে গেলেন, যতই বাস্তবতা বলুক। আবার একটা উইল ফোর্স বলে কথা আছে, আমি জানি না এই উইল ফোর্সটা খুব সাংঘাতিক জিনিস। এ কিন্তু মানে কি বলবো, প্রায় ধরুন একটু বাদেই মারা যাবে, মৃতপ্রায় রোগী। বা আমি এইরকমও দেখেছি যে ট্রেনে হাত কেটে গেছে, সে কাটা হাত নিয়ে দৌড়ে নিজের হাতটা নিজে হাতে নিয়ে হসপিটালের দিকে দৌড়চ্ছে, এবং এটা খবরের কাগজে বেরিয়েছিল অনেক আগে। নিজের কাটা হাত নিজে নিয়ে দৌড়চ্ছে হসপিটালের দিকে, একটা বহুল প্রচারিত সংবাদপত্রে বেরিয়েছিল। এবং মাঝে মধ্যে এই সমস্ত মানে অবাক করা ঘটনা আপনারা নিউজ পেপার বা ইয়েতে আপনারাও পেয়ে যাবেন। এখন খুব একটা শোনা যায় না, কিন্তু আমি যে হাত কাটাটার কথা বললাম, আমার না পরিষ্কার আমার হুবহু মনে আছে, নিজের কাটা হাত নিয়ে নিজে ছুটছে। তো এই উইল ফোর্স একটা কিন্তু দারুণ জিনিস। এবার কোন ফোর্স ভাই তাকে কি করেছিল তো আমার তো মানে অজানা, দুঃসাধ্য ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদের ঘটনাটা বললাম। আর আমি জসিমকে জিজ্ঞাসা করেছিলাম কত বছর আগে, বললো 50 বছর আগের ঘটনা। আর ঘটনাটা এই গনসা দাদুর সাথে ঘটেছে গত বছর, ওই আশ্বিন মাসের শেষ বা কার্তিক মাসের প্রথমে। তো যাই হোক, আমি ঘটনা আপনাদের শুনলাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এখন তো আবার এই খেলার মরশুম শুরু হয়ে গেছে আইপিএল, সবাই তো ওই নিয়ে ব্যস্ত, ভিউজও কম হচ্ছে, আমি জানি না। তবে আমি ভিডিওটা ছাড়ছি, আপনারা শুনুন যতটা পারবেন। খেলা শুরুর আগে পর্যন্ত দেখুন, তারপরে শুনুন, পরে শুনতে হলে পরে শুনবেন। আপনাদের একটা কথা বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলের সাথে সবসময় থাকুন। আর যদি ভালো লাগে, আর যদি আপনার কাছেও কিছু এরকম অবিশ্বাস্য কোনো ঘটনা থাকে, আপনি অনায়াসে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু, আশ্রাবতী। ঠিক আছে, ওই লেখাটাকে একটু প্রেস করুন, দেখুন আপনার কিন্তু এটা এসে যাবে। মানে লেখাটা যেটা আসবে ডেসক্রিপশনটা, ওই ডেসক্রিপশন বক্সের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। সে একটা হাই লিখে আমাকে বলতে হবে না, আপনি আপনার ঘটনা অডিও করে বা লিখে আপনি যেভাবে খুশি আপনি পাঠাতে পারেন। লিখে পাঠাবেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি অডিও করে পাঠাতে পারেন, অডিও করলে একটু পরিষ্কার ধরে ধরে আস্তে আস্তে করবেন। হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ অডিও করা যায়। তাই আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আবার দেখা হবে এরকম কোনো বুধবার বা শুক্রবার বা সোমবারে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।